নির্বাচন যখনই হোক তার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, বললেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এবং আবু সাইদ হত্যায় 14 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক তার জন্য প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, দেশের মানুষ মানবিক পুলিশ দেখতে চায়, তারা আগের চেয়ে এখন অনেক বেশি সক্রিয় রয়েছে। এ সময় পুশিন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে যথাযথ প্রক্রিয়ায় তাদের পাঠালে গ্রহণ করা হবে, অন্যথায় নয়। এদিকে শনিবার উত্তরায় র্যাব পরিচয়ে টাকা ছিনতাইয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত, যে কোনো অবস্থায় প্রস্তুত আছে। এখন পুলিশ হলো মানবিক পুলিশ, এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি বলেন, যে কোনো ধরনের সমস্যায় সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এদিকে সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, এবার ঈদের আগে 2 দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করে না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে ঈদের আগের যাত্রার। তো এইটা আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা হচ্ছে যে ঠিক ছিল। অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তার দাবি, এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে। যে প্রতিটি ভায়োলেন্স যখন আমাদের নজরে আসছে, আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে, মেয়েটির দায়িত্ব নিচ্ছে এবং তার ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি আমরা, এবং তার লিগ্যাল প্রসেসও আমরা মনিটর করছি এবং তার রিহ্যাবিলিটেশনের কাজও চলছে। আর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবছর রাজনৈতিক কোরবানি হয়নি, তাই ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, মানে বিশেষ করে আমি যেহেতু এই মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদের গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য। পবিত্র ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে আজ থেকে ফের সচল হয়েছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস আদালত। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা।
কর্মচাঞ্চল্য ফিরেছে সচিবালয় সহ বিভিন্ন দফতরে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে 4 জুন ছিল শেষ কর্মদিবস। 5 জুন থেকে শুরু হয় ঈদের ছুটি। 7 জুন উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। পরে নির্বাহী আদেশে 11 জুন ও 12 জুন অতিরিক্ত ছুটি যুক্ত হলে ছুটির পরিসর দাঁড়ায় 10 দিনে। ছুটির শেষ দিন ছিল 14 জুন। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের ঢল নামে শনিবার। সড়কগুলোতে চাপ বেড়ে যায় কয়েক গুণ। আজ সকালেও অনেকে ঢাকায় ফিরেছেন। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়াই নির্বাচন কমিশনের শপথ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, কমিশনকে কোনো দলের হয়ে লেজুড় বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, তবেই নির্বাচন নিয়ে কমিশনের প্রত্যাশা পূরণ হবে। সিসি আরও বলেন, আমরা রেফারির মতো কাজ করব, যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক, কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়া, আর সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর। শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করা। আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য লেজুর বৃত্তি না করা। আমাদের শপথ হবে আইন অনুযায়ী কাজ করা। আমাদের শপথ হবে বিবেক সম্মতভাবে কাজ করা। আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা আমরা করার জন্য আমরা বদ্ধপরিকর। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সকালে নগর ভবনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আন্দোলন অব্যাহত রাখার এই ঘোষণা দেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন মন্তব্য করে ইশরাক হোসেন আরও বলেন, আন্দোলন চলমান থাকবে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এ সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে ইশরাক প্রধান উপদেষ্টাকে বিষয়টি দ্রুত সমাধান করার আহ্বান জানান। এর আগে গত 3রা জুন ঈদুল আজহাকে সামনে রেখে ডিএসসিসির মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আগামী 14 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা এবং যাত্রাবাড়িতে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 17 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকাল 10টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় SI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ইমরান হোসেনকে। এরপর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এর ওপর শুনানি হয়। এদিকে গাজীপুরের কোনাবাড়ির থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে যাত্রাবাড়িতে একটি হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ওই 2 মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো। সকালে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করেন। এ সময় তারা একে অপরের সঙ্গে ঈদের কুশল বিনিময় করে কাজে নেমে পড়েন। কারখানা কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহায় বন্ধ থাকার কারণে শিপমেন্টের যেসব কাজ বাকি রয়েছে সেগুলো দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে শ্রমিকদের। এ সময় শিপমেন্ট জটিলতা এড়ানোর জন্য নির্ধারিত ডিউটি শেষে ওভারটাইম ডিউটি করানোর কথাও জানান কারখানা কর্তৃপক্ষ।
বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের সময় পুলিশের এক এটিএসআই সহ 2 সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। সকালে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, 1 বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মুরাদুন নবী নিশানকে গ্রেফতার করতে ঝোপগাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায় মুরাদুন নবী। আহত পুলিশ সদস্যরা হলেন উপশহর ফাঁড়ির এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মোহাম্মদ মানিকুজ্জামান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আসামি মুরাদুন নবীকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় রাজু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্তে এই ঘটনা ঘটে। পরে আজ দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে হাড়িভাষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম চৌধুরী জানান, ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় 2 পায়ে গুলিবিদ্ধ হয়ে রক্তক্ষরণে রাজুর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে বিএসএফের গুলিতেই তার মৃত্যু হয়েছে। সম্প্রতি একই স্থানে বিএসএফের গুলিতে আরও 6 জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে এই জনপ্রতিনিধি অভিযোগ করে জানান, কাঁটা তারের বেড়া না থাকা এবং সীমান্তে বিজিবির দুর্বলতার কারণেই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। আসলে কিন্তু গুলি করে মারার কিন্তু আইনত কিন্তু বিধানটি নয়। বিধান হচ্ছে কেউ অবৈধভাবে যদি সীমান্তে পার হয়ে যায় তাকে গ্রেপ্তার করতে হবে এবং সেখানে আদালতে তাকে দিতে হবে। আদালত তাকে 6 মাস 2 বছর সশ্রম বিনাশ্রম বা উভয় ধরনের কারাদণ্ড দিতে পারে, কিন্তু এইভাবে করে মানুষ হত্যা করতে হবে এটি আইনের মধ্যে, আইনের ব্যাখ্যা কিন্তু বলা নাই। গোপালগঞ্জ, মাদারীপুরের শিবচর ও বরিশালের গৌর নদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। ভোরে গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে 3টি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা সহ 2 জন নিহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তা সহ আহত হন অন্তত 20 জন। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় রফিক উদ্দিন মাতুব্বর নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সূর্যনগরে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে বরিশালের গৌর নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 1 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার ভুরখাটা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক জাহিদ হাসান মাদারীপুরের শিবচর পৌরসভার তালুকদার কান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। মাঠের বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে পাঠিয়ে নেয়া ক্যাচ বা বানি হপ ক্যাচকে এবার নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি ও মেরি লেবোন ক্রিকেট ক্লাব এমসিসি। আইসিসি ও এমসিসি জানায় 2026 সালের অক্টোবর থেকে মাঠের বাইরে লাফিয়ে বল স্পর্শ করে ক্যাচ নেওয়ার সুযোগ আর থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে শূন্যে লাফিয়ে থাকলে মাত্র একবার বল ছুঁতে পারবেন, তবে ক্যাচ ধরতে হবে বাউন্ডারি লাইনের ভেতরে ঢুকে। এছাড়া একাধিক ফিল্ডার মিলে ফিল্ডিং করার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী একজন বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে পাঠিয়ে দিলে অন্যজন বাউন্ডারি লাইনের ভেতর থেকে ক্যাচ ধরতেন, তবে এখন থেকে 2 জন ফিল্ডারকেই বাউন্ডারি লাইনের ভেতরে থাকতে হবে। ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন 2006 সালের বিশ্বকাপ জয়ী তারকা জেনারো গাত্তুসো। সদ্য বিদায়ী লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, গাত্তুসোকে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ঘোষণা করা হবে। এছাড়া মাঠে লড়াইয়ের মনোভাব এবং আপোষহীন আবেগের জন্য পরিচিত গাত্তুসো জাতীয় দলে এক নতুন প্রাণশক্তি নিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে মিলান, নাপোলি, ভ্যালেন্সিয়া এবং মার্সেইয়ের মতো ক্লাবগুলোতে দুর্দান্ত কোচিং ক্যারিয়ারের পর গাত্তুসো এখন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থাৎ বিশ্ব প্রতিযোগিতায় ইতালিকে নেতৃত্ব দেবেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচন যখনই হোক তার জন্য প্রস্তুত
আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, বললেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এবং আবু সাইদ হত্যায় 14 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।